শব্দ চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব শব্দ চ্যাপ্টারটাকে। সে প্রশ্নটা হলো, শব্দ উৎপন্ন হলো সনক থেকে, তারপর সেটা স্থিতিস্থাপক মাধ্যমের মধ্য দিয়ে এসে আমাদের কানে অনুভূতির সৃষ্টি করছে, কিন্তু মশা ওড়ার শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু মশার থেকে অনেক বড় প্রাণী হচ্ছে কে? পাখি। তার শব্দ শুনতে পাচ্ছি না কেন? আমার কানের কাছে যখন একটা মশা উঠছে তখন সেটাকে আমি শুনতে পাচ্ছি, কিন্তু আকাশে যখন একটা পাখি উঠছে তখন সেই শব্দটা আমরা শুনতে পাচ্ছি না কেন? এই কারণটা নিয়েই আজকে আমাদের ক্লাসের আলোচনা। কি বললাম? এই কারণটা নিয়েই আমাদের ক্লাসের আজকে আলোচনা, যে মশার গুনগুন গুনগুন আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু পাখি ওড়ার শব্দ আমরা শুনতে পাচ্ছি না কেন? এর উত্তরটা আসবে কম্পন বা কম্পাঙ্ক থেকে। কোনো বস্তুর কম্পন যদি সেকেন্ডে 20 থেকে 20,000-এর মধ্যে হয়, কি বললাম? কোনো বস্তুর কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয়, তখন সেই শব্দটা আমরা শুনতে পাবো, না হলে শুনতে পাবো না। ঢুকেছে মাথাতে? এই শব্দটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ। তাহলে 20-র কম হয়ে গেলে, কম্পাঙ্কটা যদি 20-র কম হয়ে যায়, তাহলেও আমরা শুনতে পাবো না। আবার যদি 20,000-এর থেকে বেশি হয়ে যায়, তাহলেও আমরা কিন্তু শুনতে পাবো না। তাহলে কোনো বস্তুর কম্পনের ফলে উৎপন্ন শব্দের কম্পাঙ্ক যদি 20 থেকে 20,000-এর মধ্যে হয়, তবেই আমরা সেটাকে শুনতে পাবো, নচেত শুনতে পাবো না। তাহলে যে শব্দগুলো শুনতে পাচ্ছি না, সেগুলো হয় 20 থেকে কম অথবা 20,000-এর থেকে বেশি। কি বললাম? 20 থেকে কম অথবা 20 থেকে বেশি। যেমন ঘড়ির মধ্যে যে পেন্ডুলাম থাকে, যেটা এদিক আর এদিক ঘুরছে, দেখেছিস তো? ট্রু অ্যান্ড ফ্রো মোশন বলা হয় ওটাকে। কি বলা হয়? ট্রু অ্যান্ড ফ্রো মোশন। ঘড়িতে থাকে না, এরকম করে দুলছে, ওর শব্দ কি আমরা শুনতে পাই? কারণ শব্দ শুনতে পাই না, কারণ ওর কম্পাঙ্ক কত? 20-র কম, তার জন্য আমরা শুনতে পাই না। কিন্তু একটা মশার যে গুনগুন পাখনার যখন করছে, তখন যে আওয়াজটা হচ্ছে, সেটার কম্পাঙ্ক কিন্তু 20 থেকে বেশি, 20 থেকে 20,000-এর মধ্যে। তার জন্য গুনগুন গুনগুন আমরা শব্দটা শুনতে পাচ্ছি, কিন্তু পাখি যখন উঠছে তখন তার কম্পাঙ্ক কিন্তু এই 20-র কম হয়ে যাচ্ছে, যার জন্য আমরা শুনতে পাচ্ছি না। তাহলে কম্পাঙ্কটা কত হতে হবে? কম্পাঙ্কটা হতে হবে 20 থেকে 20,000-এর মধ্যে। মনে থাকবে? 20 থেকে 20,000-এর মধ্যে। তাহলে এইরকম শব্দগুলোকে বলা হচ্ছে কি? শ্রুতিগোচর শব্দ। কি বলা হচ্ছে? শ্রুতিগোচর শব্দ। তাহলে শ্রুতিগোচর শব্দ কি না? শ্রুতিগোচর হচ্ছে সেই শব্দগুলো যেগুলো আমরা শুনতে পাই এবং যাদের কম্পাঙ্ক 20 থেকে 20,000-এর মধ্যে থাকে। যাদের কম্পাঙ্ক কোথা থেকে থাকে? 20,000-এর থেকে 20 থেকে 20,000-এর মধ্যে থাকে। তাহলে এই রেঞ্জের যদি কম হয়ে যায়, তাহলে আমরা শুনতে পাবো না, আর যদি এই রেঞ্জের বেশি হয়ে যায়, তাহলে আমরা শুনতে পাবো না। তাহলে আমাদের রেঞ্জ কত? আমাদের রেঞ্জ হচ্ছে 20 থেকে 20,000। এই রেঞ্জটাকে বলা হচ্ছে কি? শ্রুতিগোচর শব্দ। কি বলা হচ্ছে? শ্রুতিগোচর শব্দ। আর 20,000-এর থেকে যদি কম হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে কি? শব্দেত্তর শব্দ। কি বলা হচ্ছে সেটাকে? শব্দেতর শব্দ, যেগুলো হচ্ছে 20-এর কম। আর 20,000-এর থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে বলা হবে শব্দোত্তর শব্দ। মনে থাকবে? তাহলে আমরা 3 রকম শব্দ পেলাম। একটা হচ্ছে 20-র কম, আর একটা হলো 20 থেকে 20,000-এর মধ্যে, আর একটা হলো 20,000-এর বেশি। তাহলে এটাকে বলা হচ্ছে শব্দোত্তর শব্দ, এটাকে শব্দেতর শব্দ বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে শ্রুতিগোচর। আমরা কোনটা শুনতে পাই? আমরা শ্রুতিগোচর শব্দটা শুনতে পাই। তাহলে এই শব্দটা কে শুনতে পাই?
মানুষ পারে না, এটাও মানুষ পারে না। তাহলে শব্দের তর শব্দ শুনতে পায় এমন একটা প্রাণীর নাম হলো গন্ডার। গন্ডার এমন একটা প্রাণী যার কম্পাঙ্ক মানে পাখি ওরা শব্দ, পেন্ডুলামের শব্দ এরা কিন্তু ওরা শুনতে পাবে, কিন্তু আমাদের কান সেটা শুনতে পাবে না। পেন্ডুলাম থেকে শব্দ উৎপন্ন হচ্ছে কিন্তু সেটা আমাদের কান নিতে পারবে না। আর এইরকম এটা বাদুড় বলে একটা প্রাণী আছে না, সেই বাদুড় কিন্তু এই শব্দোত্তর শব্দ মানে যদি 20,000 কম্পাঙ্কেরও বেশি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু বাদুড় শুনতে পাবে, কিন্তু মানুষ শুনতে পাবে না। তাহলে গন্ডার কি করতে পারে? শব্দোত্তর শব্দ শুনতে পায়, মানুষ শ্রুতিগোচর শব্দ শুনতে পায়, আর শব্দোত্তর শব্দ শুনতে পায় কে? বাদুড়। মনে থাকবে। তাহলে এর ম্যাক্সিমাম লিমিট কত? শব্দোত্তর শব্দের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 20 হার্জ। কম্পাঙ্কের একক কি? হার্জ। এটাকে চিহ্ন করা হয় কিসের সাহায্যে? HZ দ্বারা। তাহলে এর ম্যাক্সিমাম লিমিট কত? 20। আর এর রেঞ্জ কত? 20 থেকে 20,000 হার্জ। আর শব্দের তরের মিনিমাম কত? মিনিমাম হতে হবে কত? 20,000। মনে থাকবে। এইবার এই শব্দোত্তর শব্দটা অনেক কাজে ব্যবহার করা হয়। বাদুড় এই শব্দটাকে কাজে লাগিয়ে কিন্তু এই শব্দটাকে কাজে লাগিয়ে কি করতে পারে? বাদুড় এই শব্দটাকে কাজে লাগিয়ে কিন্তু শিকার করতে পারে। ধরে নে বাদুড় এখানে আছে, বাদুড় মুখ একরকম শব্দ উৎপন্ন করলো। বাদুড় কি করলো? একটা শব্দ তার মুখ থেকে যে একটা মুখ নিঃসৃত যে একটা শব্দ আছে, সেই মুখ নিঃসৃত শব্দটা এখানে যদি কোনো একটা পতঙ্গ থাকে, ভালো করে থাকা, কি মজার জায়গা দেখ। বাদুড় তার মুখ নিঃসৃত শব্দটা কোনো একটা পতঙ্গে প্রতিফলিত হয়ে ও আবার শুনতে পায়। কি হয়? বাদুড় কি করতে পারে? তার মুখ থেকে একটা শব্দ করলো, সেই শব্দটা অন্য কোনো একটা জায়গায় ধাক্কা পেলো, মানে প্রতিফলিত হলো, প্রতিফলিত হয়ে বাদুড় আবার কি করছে? শুনছে। ওখান থেকেও ডিস্টেন্সটা মাপতে পারে যে ওই পতঙ্গটা কতটা দূরে আছে। ভাবতে পারছিস প্রকৃতির কি মানে নিয়ম, কিভাবে সৃষ্টি হয়েছে? আমরা নয় তো অনেক দূরে থাকলে চোখে এরকম করে দেখতে হয়েছি একটা বাদুড় তো অত ওরকম তাদের দৃষ্টিশক্তি ওরকম নেই। যেমন পায়রার দৃষ্টিশক্তি, চিলের এগুলো দৃষ্টিশক্তি আছে। রাতের বেলাতে একটা প্রাণী, একটা পতঙ্গ কোথায় আছে সেটা বাদুড় তো দেখতে পাচ্ছে না গো। তখন কি করছে ওরা মুখ থেকে একটা শব্দ তৈরি করছে, সেই শব্দটাকে অন্য কাছাকাছি কোনো একটা পতঙ্গে গিয়ে কি করছে? ধাক্কা পেয়ে আবারও শুনতে পাচ্ছে। এবার কতক্ষণ পরে শুনতে পাচ্ছে সেখান থেকে আইডিয়া করে কি করতে পারে? পতঙ্গটা কত দূরে আছে সেটা কিন্তু আইডিয়া করে এবং শিকার করে। বুঝতে পেরেছিস? তাহলে বাদুড় কি করতে পারে? এই শিকার করতে পারে এই শব্দটার মাধ্যমে। এই শব্দ শুনতেও পায় বাদুড় কিন্তু এই শব্দোত্তর শব্দ শুনতে পায়। এই শব্দোত্তর শব্দের আরও একটা কাজ আছে, যেমন আমি বলছি ময়লা পরিষ্কার করার জন্য কাজে লাগে। এগুলি ময়লা কি পরিষ্কার করার কি করে কাজে লাগবে? প্রথমে ওই তেল চিটে যে ময়লা লেগে আছে সেটাকে কি করা হয়? সাবান জলে দেওয়া হয়। সাবান জলে দেওয়ার পরে কি হয়? ওখানে শব্দোত্তর শব্দ পাঠানো হয়। যখন এই শব্দোত্তর পাঠানো হয় তখন ওই যে কণাগুলো ওই জামাটার বা কাপড়ের গায়ে লেগে আছে সেগুলো কাঁপতে শুরু করে। যখনই কাঁপতে শুরু করে দেয়, সাউন্ড পাঠাচ্ছি তো, কম কাঁপবে, কাঁপতে 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 ওই জামা থেকে কি হয়ে যায়? আলগা হয়ে যায়। আর যখনই আলগা হয়ে যায় তখন জামা কাপড়টা কী হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। এইভাবে শব্দোত্তর শব্দকে কাজে লাগিয়ে কিন্তু জামা কাপড় পরিষ্কার করা হয়। মনে থাকবে। আজকের এরকম একটা আলোচনা করব, ছেলেদের গলার আওয়াজটা থেকে মেয়েদের গলার আওয়াজটা অনেকটা তীক্ষ্ণ, তাই না? সেটা আলোচনা করতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সুরযুক্ত শব্দ আর সুর বর্জিত শব্দ। যুক্ত শব্দ আর একটা হচ্ছে সুর বর্জিত শব্দ। তাকে ভালো করে, যে শব্দের মধ্যে একটা পর্যায়ক্রমিকভাবে একটা কি বলবো পর্যাবৃত্ত কম্পনের ফলে
যে শব্দগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হচ্ছে কি সুরযুক্ত শব্দ। মানে একটা পর্যায়ক্রমিক কম্পন হচ্ছে, যেটা শুনতে ভালো লাগবে, সেটা হচ্ছে কি সুরযুক্ত শব্দ। যদি আমার পাশে কেউ হারমোনিয়াম বাজায় তাহলে সেটা সুরযুক্ত শব্দ। কিন্তু আমার সামনে যদি কেউ একজন বোম ফাটায় তাহলে শব্দটার কোনো মাথা ছাতা থাকে না। থাকে কি মেলার মাঝে আছি, জয়দেব মেলার মাঝে বা শান্তিনিকেতন মেলার মাঝে, ওইগুলো হচ্ছে সুর বর্জিত শব্দ। এই সুর বর্জিত শব্দের কাছে যদি আমরা কিছুক্ষণ থাকি তাহলে আমাদের মেজাজের উপর একটা ইফেক্ট পড়ে। কি বললাম? মেজাজের উপর একটা ইফেক্ট পড়ে, মেজাজটা বিগড়ে যায়। তাহলে যে শব্দটা কোন এমন একটা কম্পনশীল বস্তুর থেকে উৎপন্ন হবে, যে কম্পনশীল বস্তুটার একটা পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হচ্ছে, একটা নিয়ম মাফিক হচ্ছে, সেই শব্দটাকে বলবো আমরা কি সুরযুক্ত। অর্থাৎ যে শব্দের মধ্যে একটা সুর আছে। আর যেখানে কোনো সুর নেই, সবাই বেসুরে চলছে, ঝগড়া লেগেছে, সেইখানটা বাস স্ট্যান্ড, রেল স্টেশন, মেলা, তারপর আমি যদি বলি বোম ফাটছে, বাজি ফাটছে, সেই রকম জায়গা, সেখানে কোনো সাউন্ডের কোনো কিন্তু রিদিম থাকে না। থাকে কি যেখানে যা খুশি শব্দ উৎপন্ন হচ্ছে, কম বেশি মাঝারি, সেইটাকে বলা হচ্ছে সুর বর্জিত শব্দ। তাহলে এমন একটা কম্পন, যে কম্পনটা কি বলবো, যে কম্পনের মধ্যে তিনটে গুণ থাকবে, সেটাকে বলবো আমরা কি সুরযুক্ত শব্দ। তাহলে সুরযুক্ত শব্দ হতে গেলে শনকের একটা পর্যাবৃত্ত এবং নিয়মিত কম্পন হতে হবে, এবং যেটা শ্রুতি মধুর হবে সেটাকে আমরা বলবো কি সুরযুক্ত শব্দ। আর সুর বর্জিত শব্দ মানে শনকের কিন্তু নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পন হবে না। কলকারখানাতে ঢং 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 করে চলছে, এই গ্রিল ফ্যাক্টরিতে লেতে যাবি, বিভিন্ন সময় বিভিন্ন রকম, শুনতে ভালো লাগবে না, সেটা হচ্ছে সুর বর্জিত শব্দ। আর এই সুরযুক্ত শব্দের মধ্যে তিনটে বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য থাকবে? তিনটে। একটা হচ্ছে শব্দের প্রাবল্য, আর একটা হচ্ছে শব্দের তীক্ষ্ণতা, আর একটা হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতি। শব্দের প্রাবল্য বলতে কি বোঝানো হয়? শব্দের প্রাবল্য মানে হচ্ছে কতটা জোরে, লাউডনেসটা। কি বলা হচ্ছে? লাউডনেসটা। যেমন আমি বললাম মা বলে ডাকলাম, আবার মা এই যে ডাকলাম, এক জায়গাতে কম হলো আর এক জায়গাতে কি হলো, এইটাকে বলা হচ্ছে প্রাবল্য। আমি যখন জোরে চিৎকার করে ডাকবো তখন সেটাকে বলা হচ্ছে প্রাবল্য, যেখানে জোরটা বেশি, আওয়াজটা অনেক বেশি, এটাকে বলা হচ্ছে প্রাবল্য। যেমন আমি শব্দের গ্রাফটা আঁকি, শব্দের প্রাবল্যটা ডিপেন্ড করে, এটা ছিল তার শব্দের কি তির্যক তরঙ্গের বিস্তার ছিল, তাই তো? এই বিস্তারটা যত বেশি হবে শব্দের প্রাবল্যটা বেশি হবে। আমি যদি এইরকম আঁকি, এটা কি হলো, বেড়ে গেল, তাহলে এখানে কি প্রাবল্য বেশি, কারণ শব্দের বিস্তার বেশি হলে পরে, বিস্তার নিয়ে আগের ক্লাসে আলোচনা হয়েছে, শব্দের বিস্তার বেশি হলে পরে শব্দের প্রাবল্যটা কি হবে, বেশি হবে। মনে থাকবে? তাহলে শব্দের প্রাবল্য ডিপেন্ড করে কার উপর? শব্দের বিস্তারের উপর। এবার আসি শব্দের তীক্ষ্ণতা। শব্দের তীক্ষ্ণতা জিনিসটা কি? যারা একটু হারমোনিয়াম বাজাতে জানিস তারা একটু ভালো করে বুঝতে পারবি। হারমোনিয়ামে অনেক সুইচ থাকে, কালো আর সাদাতে, তাই তো, মেশানো থাকে, এবং বাঁ দিকে যত যাব তত খাদের দিকে যাওয়া বলে, আর ওপর দিকে যত যাব তত চড়ার দিকে যাওয়া বলে। অর্থাৎ হারমোনিয়ামের সব সুইচগুলোই আলাদা নয় কিন্তু, হ্যাঁ, সব সুইচগুলোই কিন্তু আলাদা নয়। জিনিসটা কি করে বোঝাবো, মানে একই সাউন্ড একবার কানে আমাদের লাগছে, একবার কানে লাগবে না। হারমোনিয়াম না থাকলে এটা বোঝানো খুব মুশকিল, ব্যাপারটা আমি বোঝাবো কি করে? হ্যাঁ, বোঝাবো কি করে?
ওই সারেগামা পা ধা নি সা জানিস তো, সারেগামা পা ধা নি সা, এই যে প্রথম সাটা আর দ্বিতীয় সাটের মধ্যে পার্থক্য আছে, কথাটা বুঝতে পারলি তো? সারেগামা পা ধা নি সা হলো। এই যে পরের সাটা যখন বলছি তখন দেখ অনেক চড়াতে বলছি, গলাটা আমার কি হলো, ওপর দিকে চলে গেল না। সা, এইটা কি সাই বলছি কিন্তু কি হচ্ছে অনেক নিচেতে, এটাকে বলা হচ্ছে কি শব্দের তীক্ষ্ণতা। সা, এই যে বলছি এখানে কি শব্দের তীক্ষ্ণতা কি কম। সা, এই যে বলছি তখন কি হচ্ছে শব্দের তীক্ষ্ণতাটা কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে শব্দের তীক্ষ্ণতা হচ্ছে সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য। আর শব্দের গুণ বা জাতি কি, আমার কাছে অনেক রকম শব্দ বাজছে, তাহলে যে শব্দের বৈশিষ্ট্যের জন্য আমরা গিটারের আওয়াজটাকে বুঝতে পারবো এটা গিটার বাজছে, আবার একটা কিছু বাজছে আমি বলবো এটা বেহালা বাজছে, মানে একসঙ্গে অনেকগুলো শব্দ মিশে আছে, তুই কিন্তু আলাদা করতে পারবি যে এটা তবলার শব্দ, এটা বেহালার শব্দ, এটা গিটারের শব্দ, এটা ঢাকের শব্দ। দেখ কোনো জায়গায় ঢাক বাজলে আমাদের মাথাতে চলে আসে না যে এটা ঢাকের শব্দ, এটা খোলের শব্দ, এটা ঢোলের শব্দ, এটা বাঁশির শব্দ। তাহলে যেটার মাধ্যমে আমরা এটা চিনতে পারছি সেটাই হচ্ছে কি গুণ বা জাতি। তাহলে কোন একটা শব্দ কতটা জোরে হচ্ছে সেটা মাপছি কিসের মাধ্যমে, শব্দের প্রাবল্যের মাধ্যমে। শব্দের তীক্ষ্ণতা বাঁচছি কিসের যাচ্ছে, কম্পাঙ্কের মাধ্যমে। কম্পাঙ্ক যত বেশি হবে তীক্ষ্ণতা তত বেশি হবে, শব্দের বিস্তার যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে। মনে থাকবে গ্রাফ দেখে আমরা চিনতে পারবো এটা হচ্ছে শব্দের বিস্তার, এখানে এইটা হচ্ছে শব্দের বিস্তার, কোনটা বেশি উপরে, তাহলে এইটার প্রাবল্য বেশি, এইটার প্রাবল্য কম, মনে থাকবে। আবার কম্পাঙ্ক আমি যদি এরকম করে দিই আর এরকম যদি করে দিই, বল কম্পাঙ্ক কোথায় বেশি, এখানে কম্পাঙ্ক বেশি, কারণ তরঙ্গ দৈর্ঘ্যটা কম আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক বেশি হবে, কম্পাঙ্ক বেশি হলে পরে তীক্ষ্ণতা বেশি হবে। ওই জন্য ছেলেদের গলার আওয়াজ একটু মোটা হয় আর মেয়েদের গলার আওয়াজ কি হয় একটু সরু হয়, একটু তীক্ষ্ণ, কানে লাগে তীক্ষ্ণ, কারণ আমাদের যে শব্দটা উৎপন্ন হয় সেটা এখানে স্বরতন্ত্রী থাকে, কি থাকে একটা স্বরতন্ত্র থাকে যেখান থেকে কি হয় শব্দ উৎপন্ন হয়। আর এই স্বরতন্ত্রীর কম্পনের ফলেই কি হয়ে যায়, স্বরতন্ত্রীর কম্পনের ফলেই কি উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। এবার পুরুষদের ক্ষেত্রে কি হয়, ওই স্বরতন্ত্রের আস্তে আস্তে দৃঢ় হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, ওই জন্য কি হয় ওর কম্পনটা কি হয়ে যায়, ওর কম্পনটা কম হয়। আর মেয়েদের ক্ষেত্রে কি হয় ওই স্বরতন্ত্রীটা নরম থাকে, আর নরম থাকার জন্য কম্পাঙ্কের পরিমাণটা বেশি হয়, ওই জন্য তীক্ষ্ণতা বেশি মেয়েদের গলার, ছেলেদের গলার তীক্ষ্ণতা কিন্তু অনেক কম। ওই জন্য এদের গলাটার কিন্তু একটা কর্কশ টাইপের হয়, কিন্তু মেয়েদের গলার আওয়াজটা কিন্তু কর্কশ হয় না, বোঝা গেল? তাহলে আমাদের কি থাকে একটা স্বরতন্ত্রী থাকে, সেই স্বরতন্ত্রীর কম্পনের ফলে কি উৎপন্ন হয়, শব্দ উৎপন্ন হয়। ছেলেদের ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে কি হয়ে যায় আস্তে আস্তে সেটা শক্ত হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, আর দৃঢ় হওয়ার দরুন কম্পন কি হয়ে যায় কমে যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওটা নরমই থাকে যার জন্য কম্পাঙ্কটা বেশি হয়, যার জন্য তীক্ষ্ণতাটা বেশি লাগে, মনে থাকবে। তাহলে আমরা কি জানলাম, আমরা জানলাম সব শব্দকে কিন্তু আমরা শুনতে পাই না, যে শব্দের কম্পন 20 থেকে 20,000-এর মধ্যে থাকে সেই শব্দটাকে আমরা শুনতে পাই, এটাকে বলা হচ্ছে শ্রুতি গোচর শব্দ। আর যে শব্দগুলো 20 এর কম তাকে বলা হয় শব্দের তর শব্দ, আর যেগুলো 20,000-এর বেশি সেগুলোকে বলা হয় শব্দতর শব্দ। কোনো একটা শব্দের মধ্যে সুর আছে, এমন হতে পারে 20 থেকে 20,000-এর মধ্যেই পড়ছে, সেই শব্দ মানে শ্রুতিগোচর শব্দকে দুভাগে ভাগ করছি। দেখ সুরযুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ, দুটো শব্দ কিন্তু আমরা শুনতে পাই, তার মানে নিশ্চয়ই তাদের কম্পনটা 20 থেকে 20,000-এর মধ্যে, কিন্তু একটা শুনতে ভালো লাগে একটা শুনতে ভালো লাগে না। তাহলে শ্রুতিগোচর শব্দকে আমরা কি করলাম দুটো ভাগে ভাগ করলাম, একটা হলো সুরযুক্ত শব্দ আর একটা হলো সুর বর্জিত শব্দ। সুর বর্জিত শব্দ কি না, যেখানে সনকের কম্পনটা নিয়মিত এবং পর্যাবৃত্ত হবে না, যার জন্য সেটা আমাদের শুনতেও ভালো
লাগবে না, সেই শব্দটাকে বলা হচ্ছে সুর বর্জিত শব্দ। আর যে শব্দটার সনকটা নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে কি সুরযুক্ত শব্দ, এবং এটা শুনতে আমাদের ভালো লাগবে। যেমন আমি যদি বলতে পারি একজন বাঁশি বাজাচ্ছে সেটা, যদি বলি আমরা কেউ একজন হারমোনিয়াম বাজাচ্ছে সেটা, কেউ একজন তবলা বাজাচ্ছে সেটা, কেউ একটা সুরে গান করছে সেটা। আর কলকারখানার আওয়াজ, মেলার সময় যে আওয়াজটা হয়, বা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি সেখানে যে আওয়াজটা হয়, বা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি সেই আওয়াজটা হয়, সেইগুলো তারপরে আমি যদি বলি বাজি ফাটার আওয়াজ, এই ধরনের আওয়াজগুলোকে আমরা বলবো সুর বর্জিত শব্দ। এবার সুরযুক্ত শব্দ বলবো কি করে, মানে শব্দের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে? শুধু সনকের তো নিয়মিত এবং পর্যাবৃত্ত, সনক মানে কি, যেখান থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে সেটাকে কি বলা হয়, সনক। তাহলে সনকের নিয়মিত এবং পর্যাবৃত্ত কম্পনের ফলে সুরযুক্ত শব্দ উৎপন্ন হবে, কিন্তু তার মধ্যে তিনটে বৈশিষ্ট্য থাকবে। শব্দের মধ্যে প্রাবল্য, অর্থাৎ শব্দটা কতটা জোরে, আর তীক্ষ্ণতা, এটা বিস্তারের উপর ডিপেন্ড করে। শব্দের প্রাবল্যটা ডিপেন্ড করে বিস্তারের উপর। বিস্তার যত বেশি হবে, গ্রাফটা ওপর দিকে যত বাড়বে, এই ক্ষেত্রে বিস্তার যত বেশি হবে, যত ওপর দিকে গ্রাফটা যাবে, তত কি হবে, তার প্রাবল্য বেশি হবে। শব্দের তীক্ষ্ণতা কি না, তীক্ষ্ণতা হচ্ছে শব্দের এমন একটা বৈশিষ্ট্য যার মাধ্যমে একটা শব্দের মধ্যে চড়া এবং খাদের পার্থক্য নির্ণয় করতে পারি। বুঝতে পারলে? চড়া এবং খাদের পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, আবার কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তীক্ষ্ণতা বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য কম হলে পরে কম্পাঙ্ক বেশি হয়, আর কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হয়। এবার একসঙ্গে অনেকগুলো শব্দ বাজছে, সেই শব্দ উৎপন্ন হচ্ছে, সেই শব্দটার মধ্যে আমরা যদি প্রত্যেকটাকে পার্থক্য করতে পারি, যে পার্থক্য মানে যে বৈশিষ্ট্যটার জন্য, তাহলে পরে আমরা বলবো ওইটা হচ্ছে ওর গুণ বা জাতি। দেখ, এখানের মধ্যে যে কেউ একটা অন্ধকার ঘরে যে কেউ যদি একজন কথা বলে, সেই কথাটার শব্দটা শুনে আমরা তার নামটা বলে দিতে পারবো কি পারবো না? তাহলে ওই শব্দটার একটা নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে কি, গুণ বা জাতি। এগুলো হচ্ছে শব্দের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য। ঠিক আছে, এর পরের কোনো একটা ক্লাসে আমরা বিভিন্ন রকমের অঙ্ক করব, যে ফর্মুলাগুলো দিয়ে আমরা করেছি, কি বলবো, ফর্মুলাগুলো আমরা তৈরি করেছি। যেমন কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্য গুণ করে দিলে পরে আমরা তরঙ্গ কি পাই, একটা ফর্মুলা করেছিলাম না, ভি সমান এন ল্যামডা, আমরা করেছিলাম। বেগ পেয়ে যায়, বেগ ইকুয়াল টু কি, কম্পাঙ্ক গণিত তরঙ্গ দৈর্ঘ্য। তারপর সমুদ্রের গভীরতা কি করে মাপতে হয়, বা একটা এরোপ্লেন কতটা উঁচুতে উঠছে, যে ফর্মুলাগুলো পেয়েছিলাম সেই ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক করব। বা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক শব্দের ন্যূনতম দূরত্ব উৎস থেকে প্রতিফলকের, এই অঙ্কগুলো আমরা করব। আর একটা শব্দ কানে আমাদের এসে কি করে পৌঁছায় সেটা তোমরা নিজেরাই বইটা পড়লেই বুঝতে পারবে। শব্দটা প্রথমে এখানে ধাক্কা লাগে কানে, তারপর আমাদের এই কানের ভেতর দিয়ে যায়, সেখানে একটা পর্দা আছে, পর্দার পরে আরও কয়েকটা অঙ্গ আছে, তারপরে তিনটে হাড় আছে, সেখানে তিনটে হাড়ের নাম হচ্ছে ম্যালিয়াস, ইনকাস আর টেপিস। এই স্টেপিস হচ্ছে আমাদের সব থেকে ক্ষুদ্রতম হাড় আমাদের দেহের মধ্যে। আমাদের সব থেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত থাকে, আর সব থেকে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস, যেটা আমাদের কানে থাকে। এই তিনটে হাড়ের মধ্য দিয়ে যায়। তারপরে কিছু দূরত্বর পরে অডিটরি বলে একটা নার্ভ আছে, সেই অডিটরি নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়। তাহলে এইভাবে শব্দটা আমাদের কানের মাধ্যমে গৃহীত হয়। শব্দ বেশি করা উচিত নয়, কারণ শব্দের ফলে আমাদের শব্দ দূষণও হতে পারে। তার জন্য জোরে জোরে বক্স চালানো, বাজি ফাটানো, চিৎকার চেঁচামেচি করা, গাড়ির হর্ন দেওয়া, এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করা উচিত, বা সেই শব্দটাকে এমন করা উচিত যেটা আমাদের শব্দ দূষণ করবে না। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শব্দ নিয়ে মোটামুটি শেষ, থিওরি শেষ। এবার কিছু অঙ্ক তোমাদেরকে করতে হবে, সেই অঙ্কগুলো আমি 2-4টে করে টাইপ দেখিয়ে দেব, সেগুলো করতে হবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই।